একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা। ইমান যে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশও করতে পারবো না। মানে সেই স্মৃতিগুলো এত মানে পীড়াদায়ক, প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই মানে নোংরা। আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার মানে কোন মানে কি শত্রুতা। উনি হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। তা আমি তো সুন্দরভাবে চলে গেলাম, গটগট করে চলে গেলাম, কারণ আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা পরে পালিয়ে যাবো। আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে। তো যাই হোক, আমাকে বললো জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো। প্রিয় দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে কয়জন নামকরা দোসর ছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের অন্যতম একজন সুবিধাভোগী ব্যক্তি ছিলেন। কিশোরগঞ্জে জন্ম নেয়া এই মানুষটি শুধু যে মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাই নয়, এই ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে চিকিৎসার নামে ঘন ঘন বিদেশ সফর করত। নিজের পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে স্বজনপ্রীতির এক নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মহাবাটপার আব্দুল হামিদ। প্রিয় দর্শক, এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা শিউরে উঠবে। হারুন আঙ্কেল মানে আমি যখনই বলেছিলাম যে মানে আমি দেখিয়েছিলাম আসলে জিনিসটা কি। আমাদের অনেক তারকারাই এখানে আসে, হারুন স্যারের হেল্প নেয়, আমিও তার ব্যতিক্রম নই। গত 1.5 দশকে পুলিশ বিভাগের সবচেয়ে আলোচিত নাম মোহাম্মদ হারুনুর রশিদ। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত এই কমিশনার ডিবি হারুন নামেই বেশি পরিচিত। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক কিছু গুরুত্বপূর্ণ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আপনারা ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে ফেলেছেন, দেখেই হয়তো বুঝতে পারছেন আজকে ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। তো প্রিয় দর্শক, যারা ভিডিও অন করেছেন তারা ভিডিও না টেনে পুরো ভিডিও দেখতে থাকুন, তাহলে ভিডিওর অংশ বিশেষগুলো বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেননি তারা এরকম গরম খবর পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওতে একটা লাইক দিয়ে পর্যায়ক্রমে ভিডিওগুলো দেখে আসি। প্রিয় দর্শক, পতিত স্বৈরাচার আওয়ামী লীগের যে কয়জন নামকরা দোসর ছিল তাদের মাঝে অন্যতম একজন ছিলেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। তিনি আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনামলের অন্যতম একজন সুবিধাভোগী ব্যক্তি ছিলেন। কিশোরগঞ্জে জন্ম নেয়া এই মানুষটি শুধু যে মহা দুর্নীতিবাজ একজন ব্যক্তি তাই নয়, এই ব্যক্তি রাষ্ট্রের কোটি কোটি টাকা অপচয় করে চিকিৎসার নামে ঘন ঘন বিদেশ সফর করত। নিজের পরিবারের সদস্যদের কিশোরগঞ্জের নানা গুরুত্বপূর্ণ সরকারি পদে বসিয়ে স্বজনপ্রীতির এক নির্লজ্জ দৃষ্টান্ত স্থাপন করেছিল এই মহাবাটপার আব্দুল হামিদ। প্রিয় দর্শক, এই মদখোর ও নারীখোর আব্দুল হামিদ যে কতটা নৈতিকভাবে অধপতিত ছিল তা শুনলে আপনাদের অনেকেরই গা শিউরে উঠবে। স্ক্রিনে আপনারা আব্দুল হামিদকে যেই নারীর হাত ধরে হাঁটতে দেখছেন, এই নারীর নাম সুমি খান। এই নারী ছিল আব্দুল হামিদের গার্লফ্রেন্ড। নিজের ঘরে স্ত্রী রেখেও সুমি খানের মতো একাধিক নারীর সাথে রঙ্গলীলা করে বেড়াতো এই মদখোর ও লম্পট আব্দুল হামিদ। এ নিয়ে নাগরিক টিভির এক টক শোতে মন্তব্য করেছিলেন প্রয়াত ক্যাপ্টেন শহীদ ইসলাম। চলুন আমরা আর্কাইভ থেকে দেখে নেই সেই ফুটেজটি। রাষ্ট্রপতি একটা লুচ্চা, ও ডিসি একটা লুচ্চা। রাষ্ট্রপতিকে মাইনে নিয়ে থাকে ঘরের মধ্যে। আমি আপনাকে বলি, আই নো ফর শিওর, আই এম ভাউচিং ফর ইট। এই যে হারুন এসপি, এখন ডিআইজি নাকি হয়েছে, রিমেম্বার হারুন ঢাকা নর্থের ডিসি ছিল যে হারুন, ওর গাড়ি করে মেয়ে সাপ্লাই দিয়ে আসতো বঙ্গভবনে। আমি অনেক কথা বলে ফেলবো এখন, আমরা উত্তেজিত দারুণ ভাবে। রাষ্ট্রপতি এই মহিলাকে ক্ষমা করতে গেছে কেন? মহিলা একটা লুচ্চা, রাষ্ট্রপতি একটা লুচ্চা, হাসিনা একটা লুচ্চা, কারণ প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া রেসপন্স করা যায় না। এগুলো সব নেক্সাস, ডার্টিয়েস্ট পিপল অফ দ্য কান্ট্রি আর রানিং দিস এভরিথিং। একটা ডিসি ভাই কোন লেভেলের মানুষ? ডেপুটি সেক্রেটারি, মিস্টার প্রেসিডেন্ট, হোয়াই ইউ গেট ইনভলভড দেয়ার? হোয়াট? তুমি এর আগে জানাল আজিজের ভাইকে ক্ষমা করে দিছো, তুমি এর আগে তুমি 21 জন খুনিকে তুমি একসাথে ক্ষমা করে দিছো, তুমি ওখানে বসে খুনে কাগজ সাইন করো, তোমাকে রিকমেন্ড করা হয়, তুমি সাইন করো। আই এম নট সারপ্রাইজড ইউ ডিক্লেয়ার পাবলিকলি যে আমি একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাই নাই। কি তুমি একটা ছাত্র? আর ইউ রানিং আউট অফ ট্যালেন্ট ইন দিস কান্ট্রি? একটা মেয়ে বাজার একটা লোক বদমাশ, সন্ধ্যার পরে বোতল ছাড়া তার দিন চল না। প্রিয় দর্শক, এই লম্পট ও মহা দুর্নীতিবাজ আব্দুল হামিদের কারণেই রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার অপচয় হয়েছিল। দৈনিক সমকালে প্রকাশিত মহামান্যের 5,500 কোটি টাকার ইচ্ছা পূরণ শিরোনামের সংবাদটির দিকে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। এই সংবাদটি থেকে জানা যায়, সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের ইচ্ছা পূরণে লাভজনক দেখিয়ে কিশোরগঞ্জের হাওরে 5,651 কোটি টাকায় উড়াল সড়ক প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এজন্য সম্ভাব্যতা যাচাই সমীক্ষায় দেখানো হয় 2027 সালে উড়াল সড়কে দৈনিক গড়ে 16,666 এবং 2030 সালে 25,708টি যানবাহন চলবে। এর আগে হাওরে সড়ক নির্মাণের সমীক্ষায় বলা হয়েছিল
26,000 যানবাহন চলাচল করবে। তবে উদ্বোধনের 4 বছর পর অল্প কিছু মোটরসাইকেল এবং অটোরিকশা চলছে। লাভ তো দূরে থাক, হাওরের বুক চিরে নির্মিত সড়কটি বন্যা এবং পরিবেশগত সংকট সৃষ্টির কারণ হয়েছে বলে মনে করা হচ্ছে। তো এভাবেই উন্নয়নের নামে দেশের হাজার হাজার কোটি টাকার অপচয় করেছিল আব্দুল হামিদ এবং তার ফ্যাসিস্ট দল আওয়ামী লীগ। আব্দুল হামিদ ক্ষমতার অপব্যবহার করে তার পরিবারের সদস্যদের অনৈতিকভাবে নানা সুযোগ সুবিধা দিয়েছিল। এ নিয়ে একটি জাতীয় দৈনিকের সংবাদের শিরোনাম করা হয় হাওরে হামিদ পরিবারের রাজত্ব। এই সংবাদটি থেকে জানা যায় আব্দুল হামিদের নাম ভাঙিয়ে তার পরিবারের এক এক সদস্য রীতিমতো হাওর অঞ্চলের দানবে পরিণত হয়েছিল। সাধারণ মধ্যবিত্ত পরিবারের সদস্য হয়েও তারা প্রত্যেকেই 2 হাতে টাকা কামিয়ে রাতারাতি বনে যায় কোটিপতি। কখনো সাবেক রাষ্ট্রপতির ভাই ভাতিজা, মামা চাচা, কখনো বা লতায় পাতায় আত্মীয় পরিচয় দেয়া এক একজন স্বজন স্থানীয় মানুষের জমিজমা দখল, লুটপাট, দুর্নীতি আর সব সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের একচ্ছত্র নিয়ন্ত্রণ নিতে অপ্রতিরোধ্য লাঠিয়ালে পরিণত হন। নিজের ভাই ভাতিজারা যখন তাকে বেচে দিয়ে হাওর অঞ্চলকে নিজস্ব তালুকে পরিণত করেছিল, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তখনও ছিল নির্বিকার, কাউকেই তিনি কিছুই বলেননি। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আব্দুল হামিদের প্রশ্রয়ই কিন্তু, তার মদতেই কিন্তু তার পরিবারের এক একজন সদস্য দুর্নীতিবাজ হয়ে উঠেছিল। যেমন আব্দুল হামিদের আপন ভাইয়ের নাম আব্দুল হক নুরু। আব্দুল হক নুরু নিজস্ব লাঠিয়াল বাহিনী দিয়ে উজান এলাকার কিশোরগঞ্জ, কটিয়াদি, পাকুন্দিয়া, ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়া সরাইলের কৃষক ও জিরাতিদের শত শত একর জমি দখল করে বছরের পর বছর চাষাবাদ করেছেন। ভুক্তভোগীরা জানায় সরকারি নিয়োগের জন্য নুরুর এজেন্টরা চাকরি প্রার্থীদের প্রলুব্ধ করে টাকা নিতেন। এরা 10 থেকে 20-30 লাখ টাকা পর্যন্ত হাঁকিয়ে দরদাম ঠিক করতেন। প্রতিটি পদের জন্য একাধিক প্রার্থীর কাছ থেকে টাকা নেওয়া হতো, তবে অনেকেই ঘুষের টাকা ফেরত পাননি। এই আব্দুল হামিদ তার রাষ্ট্রপতির ক্ষমতা কাজে লাগিয়ে মিঠামইন সদর ইউনিয়নের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিলেন তার ভাতিজা শরীফ কামালকে। এই শরীফ কামাল উপজেলা পরিষদের রাস্তা দখল করে 5 তলা ভবন নির্মাণ করেছিল। হেলিপ্যাড এলাকায় মার্কেট, হাসপাতাল রোডে হোটেল ও বেরিবাদে হাওর রিসোর্ট নির্মাণ করেছেন। শরীফের ভাই হানিফ কামালেরও ভাটি বাংলা নামে রেস্টুরেন্ট রয়েছে। 3 উপজেলা প্রকৌশলী অফিসের প্রাথমিক বিদ্যালয় ভবনের নির্মাণ কাজের একক নিয়ন্ত্রণ ছিল এই শরীফের হাতেই। তাছাড়া আব্দুল হামিদ তার ক্ষমতার অপব্যবহার করে মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল নিজের বোন আসিয়া আলমকে। এই আসিয়া আলমও দুর্নীতির মাধ্যমে শত শত কোটি টাকা কামিয়ে নিয়েছিল। অথচ এই আব্দুল হামিদকে কেউ কেউ মহামানব বানাবার চেষ্টা করেছিল যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির হানিফ সংকেতকে আমরা অনেকেই শ্রদ্ধা করি। ছাত্র আন্দোলনের সময় এই হানিফ সংকেত ছাত্রদের পক্ষে একটি শব্দও ব্যবহার করেননি, একটি ফেসবুক পোস্টও তিনি দেননি। অথচ তার ইত্যাদি অনুষ্ঠানে তিনি ঠিকই যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল আব্দুল হামিদকে তৈলমর্দন করে তিনি একটি পর্ব বানিয়েছিলেন। কিশোরগঞ্জের এই হাওর অঞ্চল এবং এই হাওর বেষ্টিত উপজেলা সমূহের ব্যাপক উন্নয়নের সঙ্গে জড়িয়ে আছে এই কিশোরগঞ্জেরই সন্তান মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের নাম। দর্শক মন্ডলী, আমরা এবারে কথা বলবো মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে। মহামান্য রাষ্ট্রপতি বাংলাদেশ টেলিভিশনে ইত্যাদি প্রচারের 3 দশক পেরিয়ে এই অনুষ্ঠানটি 4 দশকে প্রবেশ করেছে এবং এই শুভ মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার সদয় অনুভূতি পেয়ে আমরা গর্বিত, আনন্দিত এবং উদ্দীপ্ত। তো প্রিয় দর্শক, এই হলো অবস্থা যে আসলে আমরা কাকে সম্মান করব বা কাকে ভালোবাসবো, এটাই আজকাল এক বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের শাসন আমলে আব্দুল হামিদের মতো লোকদের তৈলমর্দন করেছে তারা আর যাই হোক জনগণের পালস যে বুঝতে পারেনি এ ব্যাপারে কিন্তু আমরা নিশ্চিত। প্রিয় দর্শক, হাসিনা পলায়নের সাথে সাথেই কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। উত্তেজিত জনতা বাসভবনের প্রধান ফটক ভেঙে ভেতরে ব্যাপক ভাঙচুর চালায়। এ সময় বাসার মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেওয়া হয়। তবে প্রশ্ন হলো আব্দুল হামিদ বর্তমানে কোথায় আছেন এবং তাকে কি দেশ থেকে সেফ এক্সিট দেওয়া হয়েছে কিনা সেটাই কিন্তু একটা বড় প্রশ্ন। যদি দেওয়া হয়ে থাকে তবে সেটা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার। আমরা চাই এই আব্দুল হামিদ যেখানেই থাকুক না কেন তাকে যেন ধরা হয়, তাকে যেন গ্রেপ্তার করা হয় এবং তার যে অপরাধগুলো সেই অপরাধগুলোর যেন শাস্তি নিশ্চিত করা হয়। একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা। রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশও করতে পারবো না। মানে সেই স্মৃতিগুলো এত পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই নোংরা। আমি জানি না যে ডিবি হারুন সাহেবের সাথে আমার কোন কি শত্রুতা। উনি হচ্ছে আমাকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠালেন। তা আমি তো সুন্দরভাবে চলে গেলাম, গটগট করে চলে গেলাম, কারণ আমি তো জানি আমি কোনো অপরাধ করিনি, যে আমি পরিবর্তিত হয়ে আমি লুঙ্গি পরে বা বোরখা পরে পালিয়ে যাবো। আমি তো এমন কোনো অপরাধ করিনি যে আমাকে পালাতে হবে। তো যাই হোক, আমাকে বললো জিজ্ঞাসাবাদ করা হবে। তো জিজ্ঞাসাবাদ করার জন্য একটা রুমে রাখা হলো 1.5 ঘন্টা, কিন্তু উনি আমাকে কোনো জিজ্ঞাসাবাদই করেননি। শুধু 2টা প্রশ্ন উনি পুরো সময় আমাকে করেছিলেন। একটা হচ্ছে যে আপনি কোন মেডিকেল কলেজ, আপনি কততম BCS। তো এই 2টি প্রশ্নের ভিত্তিতে উনি আমাকে কিভাবে গ্রেফতার করলেন, এই 2টা প্রশ্নে উনি কি সন্দেহজনক পেলেন, কি উত্তর পেলেন যে উনি আমাকে এই মামলায় গ্রেফতার করলেন। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে যে এটা একটা সরকারি চাকরিজীবীদের নিয়মই আছে, তাদেরকে যখন গ্রেফতার করা হবে তখন অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি লাগবে। তখনকার যে ডিরেক্টর স্যার ছিলেন NICBD, তার কোনো অনুমতি নেওয়া হয়নি। তারপরে উনি আমাকে গ্রেফতার দেখালেন।
এবং যে তৎকালীন যে স্বাস্থ্য মন্ত্রণালয় সেখান থেকে বলা হলো যে আমি এখানকার রেজিস্টার গার্ডিয়ান সার্টিফিকেট থাকা অবস্থায় আমি আরেকটা প্রাইভেট প্রতিষ্ঠানের চেয়ারম্যান ছিলাম, এর জন্য আমাকে বরখাস্ত করা হলো। কিন্তু আমি যে চেয়ারম্যান ছিলাম সেটা কোনো কাগজই নাই। তাহলে উনি বিভাগীয় তদন্ত না করে উনি কিভাবে এত বড় একটা কথা বলে আমাকে চাকরি থেকে বরখাস্ত করতে পারেন? তো পুরো ব্যাপারটা একটা সাজানো ছিল, একটা চক্রান্ত ছিল, ষড়যন্ত্র ছিল। এবং আমরা এখন বুঝতে পারছি, তখন তো সাধারণ মানুষ বুঝতে পারিনি, এখন মানুষ বুঝতে পারছে যে ওই আমলে কত মিথ্যা মামলার শিকার মানুষ হয়েছে। আচ্ছা, রিমান্ডে আমার উপর যে অত্যাচার হয়েছে সেটার কথা আমি এখন ভাষায় প্রকাশও করতে পারবো না, আর আমি এগুলো বলতেও চাই না। হ্যাঁ, এটা এত একটা ভয়ঙ্কর পীড়াদায়ক স্মৃতি। এবং এই একটা মামলায় আমাকে 7 দিন রিমান্ডে রাখা হয়েছে, 7 দিন। হ্যাঁ, বারবার করে রিমান্ড চাওয়া হয়েছে, বারবার রিমান্ড চাওয়া হয়েছে। এবং আমি আসলে যারা রিমান্ডে কোনো সময় গিয়েছেন তারাই বলতে পারবেন যে রিমান্ডটা কত দূর ভয়াবহ, বিশেষ করে একটা নারীর জন্য। হ্যাঁ, আসলে আমি বলতে চাচ্ছি যে ওই সময়টুকু স্মৃতি, সেই স্মৃতিগুলো এত পীড়াদায়ক, এই প্রশ্নগুলা এত অপমানজনক এবং অনেক ক্ষেত্রে অনেকাংশেই নোংরা। সেগুলা কথা আমি এখন সর্বসমক্ষে বলতেও চাই না, বা এগুলা কথা আমার ব্যক্তিত্ব বা আমার অবস্থানের জন্য বা আমার পরিবারের জন্য এটা আমি মনে করি যে এটা সুখকর না। এই জন্যে আমি এগুলা বিষয়ে কিছু বলতে চাই না। তবে এটা জানি যে ওনারা খুব ভালো মতনই জানতেন, খুবই ভালো মতন জানতেন যে আমি এটা করি নাই। ওনারা জেনে শুনেই সব কিছু জানতেন, জেনে শুনেই এই নাটকটা সাজিয়েছিলেন। এখন তো বুঝি নাই, একটা ঘরে আটকে রাখা হতো, সারাক্ষণ উপরে অনেক হাই পাওয়ারে বাল্ব জ্বলতো, চারটা একদম চোখের উপরে, কোনো ঘুমানোর কোনো বিষয় ছিল না, মহিলা পুলিশরা ঘিরে রাখতো। তো ওটা আয়নাঘর না কি ঘর এটা তো আমি বলতে পারবো না। তার কোনো ব্যবস্থা নাই, না শোয়ার কোনো ব্যবস্থা নাই। ওখানে একটা শক্ত কাঠের চেয়ার দেওয়া ছিল এবং উপরে হচ্ছে যে চারটা অনেক হাই পাওয়ারেরই কোনো ঘুমের ওখানে কোনো ব্যবস্থা নেই, শোয়ার ওখানে কোনো ব্যবস্থা নেই, একটা কাঠের চেয়ার ছিল। তো আমি জানি না ওটাকে কী ঘর, ছোট্ট একটা ঘর, তো ওটাকে কী বলা হবে আমি জানি না। কিন্তু ওখানে আমাকে একলা রাখা হয়েছিল। কোনো বিন্দু মাত্রই মিল ছিল না, ওই প্রশ্নগুলোর সাথেও মিল ছিল না, কোনো উত্তরগুলোর সাথেও মিল ছিল না। যেমন ধরেন আমাকে যখন জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হলো তখন আমি বললাম যে মাত্র দুটো 1.5 ঘন্টা রাখার পরে 2টো প্রশ্ন উনি আমাকে করেছেন যে আমি কোন মেডিকেল কলেজ, আমি কততম BCS, এবং তার ভিত্তিতে নাকি উনি বুঝে গেছেন এই মামলায় আমার সম্পৃক্ততা আছে। তাহলে বুঝতেই পারছেন যে কি। এবং আরেকটা ব্যাপার আমি বলবো যে আমি জানি না যে ওনার কী শত্রুতা। উনি যখন আমার বইমেলায় বইটা নিয়ে আলোচনা হচ্ছে বা বইটা ব্যাপক পরিচিতি পেয়েছে তখন উনি আমার বইটা বন্ধ করার জন্য চেষ্টা করেছেন, যে সে এত বেশি বাড়াবাড়ি করছে তাকে আবার জেলে ঢুকিয়ে দেওয়া হবে। তারপর হচ্ছে যে আমি জেল সংক্রান্ত যা বলেছি উনি বলেছেন যে সাবিনা ভাইরাল হওয়ার জন্যই বলছে। তো আমি ভাইরাল হয়ে কী করবো, এটা সত্য না। তবে আগে আমাকে জেলে ঢুকানোর আগে উনি দেখা করার কথা বলেছিলেন, কিন্তু আমি যেহেতু ওনার সম্পর্কে শুনেছিলাম সকলের কাছে, আমি ওনার ওখানে যাইনি। এখন ব্যাপার হচ্ছে যে আমি এই ব্যাপারে বিভিন্ন আমার লয়ারদের সাথে কথা বলছি। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার বাবা, উনি আমার নিরাপত্তা নিয়ে খুব চিন্তিত এবং অনেকেই বলছেন যে তার অনেক ক্ষমতা, আমি যদি একটা উকিল দাঁড় করাই তাহলে উনি নাকি 10টা উকিল দাঁড় করাবেন। তারপর হচ্ছে যে ওনার অনেক সহচররা রয়ে গেছেন যারা আমার উপর হামলা করতে পারে। এমনিতেও আমার উপর একটা হামলা হয়েছিল আপনারা জানেন। তো এই জন্যই আমার বাবা বলেন যে তোমাকে কে প্রোটেকশন দিবে, তুমি একটা মেয়ে মানুষ, হ্যাঁ তুমি এত বড় একটা ব্যক্তির সাথে, আর আমার তো ক্ষমতা খুব ক্ষুদ্র, না আমার কোনো লোক বল আছে, না আমার টাকা পয়সার আছে, কিছুই নেই। তো এই জন্য এটা নিয়ে আমি ভাবছি এখন যদি আমি কোনো আশ্বাস পাই, হ্যাঁ যে আমার নিরাপত্তা বিঘ্নিত হবে না, তাহলে হয়তো এই ব্যাপারে আমি ব্যবস্থা নিতে পারবো, তবে অবশ্যই পরিবারের পরামর্শে। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটা দেখেছেন। দেখে হয়তো আপনার মন্তব্য থাকতে পারে, মন্তব্য থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে পরবর্তী সময়ে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।